আমরা এইমাত্র বাইক যোগে ঢাকা থেকে আসলাম সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, অর্থাৎ সোনারগাঁও যে জাদুঘরটা আছে জাদুঘরে ঢুকবো। আমরা আমাদের বাইকে যে এই সামনে বাইক পার্কিং করলাম, দেখেন বাইক পার্কিং 30 টাকা, এবং যে প্রাইভেট কার বা হচ্ছে আপনার নোয়া গাড়ি থেকে শুরু করে যেগুলো গাড়ি নিয়ে আসবেন সেগুলো হচ্ছে 100 টাকা। আর বাইকের যে টাকাটা 30 টাকা সেটা আগে দিয়ে টিকিট কাটতে হয়, এবং হচ্ছে যে প্রাইভেট কার এগুলো হচ্ছে যাওয়ার সময় যখন এখান থেকে বের হবেন তখন 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। কাকু, তুমি কি কৃষ্ণচূড়ার ছবি তুলতেছো? তাই আসলে ফুলে ফুলে লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে দেখেন অনেক লাল কৃষ্ণচূড়া। চলুন দেখা যাক, আমরা আসলে জাদুঘরে প্রবেশ করব। কেমন দেখা যায় এই জাদুঘর এবং ঢাকাতে কিভাবে আসবেন সব কিছু এখন জানাবো আপনাদেরকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আমরা এখন টিকিট কাটবো। দেখেন প্রধান গেট প্রবেশ ফি 50 টাকা, বড় সর্দার বাড়ি প্রবেশ হচ্ছে 100 টাকা, ছাত্রছাত্রী প্রধান গেট প্রবেশ 30 টাকা। আমরা 50 টাকা করে দুইটা টিকিট 100 টাকা কিনলাম। বড় সর্দার বাড়িতে ঢুকতে গেলে 100 টাকা, কিন্তু আজকে সেটা বন্ধ বললো, যার কারণে আমরা অনলি 50-100 টাকা দিয়ে দেখেন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন আমরা এখন প্রবেশ করবো। চলেন দেখা যাক। আমরা এখন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনে প্রবেশ করতেছি। এই যে আমরা প্রবেশ করলাম সোনারগাঁও জাদুঘর। এর আগেও কয়েকবার আসা হয়েছে, আসলে সেভাবে ব্লক করা হয়নি। ওই সামনে গেটে প্রবেশ এবং এটা দিয়ে বাহির। আর এসেই আপনারা ভিতরে দেখতে পারবেন বিশাল একটা পুকুর, এবং পুকুরের উপরে হচ্ছে রাজবাড়ি, যেটা জমিদার বাড়ি আর কি এখানকার। আমরা প্রবেশ করার পর বাম দিকে আসলে এই পুকুরের পাড় ধরে যাচ্ছি, কারণ এই পুকুর থেকে আমরা যে রাজবাড়িটা অর্থাৎ জমিদার বাড়িটা আমরা দেখব ভালো করে। দেখেন ওই যে দূরে জমিদার বাড়ি, এবং হচ্ছে তার সামনে দেখেন দুটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আর্টিফিশিয়াল ঘোড়া। আর এখানকার পরিবেশটা আসলে মনোরম। ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এই হচ্ছে সোনারগাঁও জাদুঘর। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে হচ্ছে গুলিস্তান থেকে কয়েকটি বাস এখানে আসে প্রতিনিয়ত, আপনারা সেখান থেকে আসতে পারবেন। আপনাকে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে, সেখান থেকে 1 কিলোমিটার আসলেই আপনারা পেয়ে যাবেন এই লোকশিল্প জাদুঘর। এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। আর এটি হচ্ছে ইতিহাস ঐতিহ্য আমরা এখন জানবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। বাংলাদেশ লোকশিল্পের বিকাশ, সংরক্ষণ এবং সর্বসাধারণের জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে সরকারের সহায়তায় বিশাল বড় একটি জায়গা অধিগ্রহণ করেন সরকার, এবং হচ্ছে জয়নুল আবেদিন তার হচ্ছে এই লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন 1975 সালে। আমরা আজকে এসেছি সেটি দেখার জন্য। এর আগেও কতবার এসেছিলাম, কিন্তু আসলে এভাবে আসলে দেখা হয়নি বা ব্লগ করা হয়নি। আবার দেখেন আপনারা এই যে বড় জমিদার বাড়ি, এটি এখন বর্তমানে বন্ধ। যদি এটা খোলা থাকতো, এর যে প্রবেশ ফি হলো 100 টাকা করে। আমরা যেহেতু এটা বন্ধ পেয়েছি যার কারণে এটাতে প্রবেশ করতে পারছি না। এর আশেপাশে আমরা ঘুরে দেখাবো আপনাদের বড় সর্দার বাড়ি। পাশে আরেকটি পুকুর রয়েছে, সামনে একটি, পশ্চিম দিকে এবং পূর্ব দিকে দুপাশেই দুটি বড় বড় পুকুর রয়েছে। দেখেন কত সুন্দর একটি পরিবেশ। এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরটি বড় সর্দার বাড়ি নামে স্থানীয়দের কাছে পরিচিত। এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের ভিতরে আসলে গ্রন্থাগার রয়েছে, একটা লেক আছে, কারুপল্লী শিল্প আছে। এখানে হচ্ছে অনেকগুলো দোকান রয়েছে। আমরা সামনে হেঁটে যাব, আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক, সামনে আরও এগিয়ে যাই। সোনারগাঁও বাংলাদেশের গৌরবময় একটি জনপদ। এই জনপদটি একসময় বাংলার রাজধানী ছিল। প্রায় 300 বছর এই অঞ্চলটি বাংলাদেশের রাজধানী অর্থাৎ বাংলার রাজধানী ছিল। সুলতানি আমলে যদি বাংলাদেশের প্রাচীন গৌরবময় ইতিহাস জানতে চান তো অবশ্যই আমাদেরকে সোনারগাঁও ফিরে আসতে হবে। সোনারগাঁও হচ্ছে সুলতানি আমলের সবচেয়ে সমৃদ্ধশালী একটি এলাকা। সুলতানি আমলে এই জায়গাটি ছিল বাংলাদেশের রাজধানী। মোগল সুবেদার ইসলাম খান যখন 1608 সালে এখান থেকে বাংলার রাজধানী ঢাকাতে স্থানান্তরিত করেন, তখন এই সোনারগাঁর যে জৌলুস সেটা আস্তে আস্তে ম্লান হতে শুরু করে। এটি হচ্ছে প্রশাসনিক ভবন। এই লোক ও কারুশিল্পের যতগুলো এখানে স্থান রয়েছে এবং দেখার মতো জায়গা রয়েছে, এই প্রশাসনিক এই ভবন থেকে সব কিছু পরিচালনা করা হয়। যদিও আজকে এটা বন্ধ দেখতেছি। এর পূর্বে এসেছিলাম, এখানে আমরা উঠতেছিলাম, দোতলা 3 তলায় উঠেছিলাম, এবং এখানে অনেকগুলো আসলে মোগল আমলের ব্যবহৃত আসবাবপত্র বা তৈজসপত্র বা হচ্ছে যে যুদ্ধাস্ত্র যেগুলো সেগুলো আমরা দেখেছিলাম। কিন্তু আজকে বন্ধ থাকার কারণে আসলে পাচ্ছি না এর ভেতরে যেতে। দেখেন এখানে আসলে আপনি প্রাচীন নগরী যে সোনারগাঁ এর হচ্ছে সমস্ত ইতিহাস জানতে পারবেন আপনারা,
এবং 1975 সালের 12 মার্চ একটি প্রজ্ঞাপন বলে সরকার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার প্রথম স্বাধীন মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল সোনারগাঁ। দেখেন লোকশিল্পের যে কারুশিল্প আমাদের হচ্ছে প্রত্যেক জীবনে, যে গ্রামের প্রত্যেক জীবনে যে ব্যবহার্য যে জিনিসগুলো, লাঙ্গল, তারপর হাঁড়ি পাতিল, কুলা, চালনি, তারপর হচ্ছে ঘটি, পাখি রাখার, আর সব কিছু এখানে আছে সুন্দর করে। টোপর, বাংলাদেশের লোক কারুশিল্প, নকশিকাঁথা, জামদানি, শীতলপাটি, কাঠখোদাই, বাঁশ বেত শিল্প, তামা, কাঁসা, পিতল, শখের হাঁড়ি, মুখোশ শিল্প, মাটির পুতুল, সব কিছু এখানে একসময় সমৃদ্ধশালী ছিল এই অঞ্চলটি। কালের পরিক্রমা আজ সেগুলো নাই, আজ সেগুলো বিলুপ্ত। এখন হচ্ছে আধুনিক যুগে এসে সব কিছু আধুনিকতার ছোঁয়া লেগে এগুলো প্রায় শেষের পর্যায়ে। এখানে বিশাল বড় একটি লেক আছে, কিন্তু আসলে এই লেকে পলি মাটি জমে লেকটি ভরাট হয়ে যাওয়ার কারণে নতুন করে সেই মাটিগুলো সরিয়ে দেওয়া হচ্ছে এক্সকাভেটর দিয়ে, যার কারণে এই লেকটি আবার সচল হবে, আবার হচ্ছে অনেক গভীর হবে এবং এখানে হচ্ছে মানুষ বোটিং করতে পারবে, মাছ ধরতে পারবে এবং এখানে মাছ ধরার জন্য আসলে আপনি টিকিট কেটে মাছ ধরতেও পারবেন। সুন্দর একটি লেকের উপরে আপনি ব্রিজ পাবেন এবং হচ্ছে উপরে দেখেন ছাউনি হচ্ছে খড় দিয়ে ছাউনি করা একটি উপরে ছাউনি পাবেন, খড়ের তৈরি। লেক পেরিয়ে আপনি পাবেন হচ্ছে লাইব্রেরি বাম দিকে। এখানে ওয়াশরুম, পুতুল নাচ, জাদুঘর ভবন, বিশ্রাম চত্বর, খেলার মাঠ, কারুপণ্য চত্বর। এটা হচ্ছে লাইব্রেরি, সোনারগাঁও জাদুঘরের লাইব্রেরি, যদিও আজকে সেটা বন্ধ। আর ওই যে লেকের কথা বলছিলাম, দেখেন বিশাল একটি লেক এবং হচ্ছে নতুন করে সেই লেকটি সাজানো হচ্ছে, মাটি খনন করে অনেক গভীর করা হচ্ছে। দুটি গরুর লড়াই চলছে এখানে। যে বিশাল একটি লেক দেখেন, অনেক বড় লেক, নতুন করে অনেক নিচু করে আসলে খোঁড়া হয়েছে। এটা খনন করার কারণে এখন এটাতে অনেক পানি ধরবে। এবং ওই পারে দেখেন বাঘের আসলে চিত্রায়িত করে রাখা আছে, বাঘ মামা হাঁ করে আছে, 3টি বাঘ, যদি এগুলো ইট সিমেন্টের তৈরি। অনেকে সেখানে বসে ছবি উঠাচ্ছেন। নতুন করে এখানে কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে, হয়তোবা এটা নতুন কোনো অনুষ্ঠানের জন্য এই জায়গাটি বরাদ্দ করা হচ্ছে। বড় কোনো অনুষ্ঠান হলে এখানে এসে সেই অনুষ্ঠানের ঘর হিসেবে রাখা আছে। আমরা এখন সামনে এগিয়ে যাব। খড়ের তৈরি আরেকটি গেট দেখতে পাবেন এখানে মাঝখানে এসে। আমরা আবার লেকটি পার হয়ে যাব। আর একটি কথা বলে নিচ্ছি, এটাকে এখানে কিন্তু পুরো এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। তো এখানে আসবেন এবং বাংলাদেশের যে যতগুলো স্পট আছে, বাংলাদেশের দর্শনীয় স্থান, সেগুলো আপনারা দেখবেন, চলবেন, ফিরবেন, কিন্তু কখনোই এগুলো নোংরা করবেন না বা অপ্রীতিকর কোনো অবস্থার যেন সৃষ্টি না হয়, সেটা দায়িত্ব আপনার আমার সকলের। ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 1431 সাল। প্রতি বছর এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়, তারই এটি দেখতে পাচ্ছেন সাজানো হয়েছিল। আমরা এই মাঠ পেরিয়ে সামনে একটা খেলাধুলার কিছু সরঞ্জাম রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। যে বাচ্চাদের খেলনা রয়েছে, এখানে অনেকগুলো খেলনা রয়েছে, বাচ্চাদের আনন্দ বিনোদন, চিত্ত বিনোদন দেওয়ার জন্য এগুলো রয়েছে। আপনারা যদি আসেন, আপনাদের সাথে বাচ্চা নিয়ে আসেন, তাহলে আপনারা এখানে এই যে ছোট্ট একটা নাগরদোলাও রয়েছে এবং পাশে ফুচকা হাউস রয়েছে, খাবার দাবার দোকান রয়েছে। আপনারা আসলে একটু সময় খুব ভালো একটা কাটবে, সারাটা দিন অনেক আনন্দে কাটবে। বিশেষ করে এখানকার যে গাছপালা, অসংখ্য গাছপালা রয়েছে, আসলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। ঢাকা যেমন গরমে পুরো ছারকার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বাতাসের দেখা মেলে না, কিন্তু এখানে সেটা পুরাটাই বিপরীত। গরম থাকলেও কিন্তু বাতাসের কারণে এখানে আপনি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। থোকায় থোকায় লিচু ধরেছে, এখানে আম আর লিচুর অভাব নেই, কিন্তু এখানে কি লেখা আছে দেখেন, আম ও লিচু সেরা নিষেধ, একটি ছিললে 50 টাকা জরিমানা, আদেশক্রমে কর্তৃপক্ষ। অনেক দিন পর খেজুর গাছের পাকা পাকা খেজুর চোখেও ধরা পড়লো। এই দেখেন প্রায় পাক ছেড়েছে, আর কয়েকদিনের মধ্যে এই খেজুরগুলো পাকবে। আসলে এইরকম চোখে পড়ে না, গ্রাম অঞ্চলে ছোটোকালে অনেক দেখেছিলাম, কিন্তু আসলে এখন আর নাই বললেই চলে। আর দেখেন এখানে হচ্ছে চাঁদও উঠে গেছে এখন, যদিও পিছনে সূর্য, উপরে দেখেন এই যে চাঁদ দেখা যাচ্ছে। ওই যে আরেকটি গাছ রয়েছে দেখেন, ওখানেও খেজুর রয়েছে।
মুক্তিযোদ্ধা সেতু সোনারগাঁও অঞ্চলের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এই সেতুটি করা হয়েছে এই লেকের উপরে, যে লেকটি একটু আগে দেখালাম। দেখতে দেখতে আমরা হচ্ছে লোকশিল্প জাদুঘরের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি হলো স্বাগতম কারুপল্লী। এর সামনে হচ্ছে কারুপল্লী, হচ্ছে ড্রাগন ফলের চাষ করা হয়েছে। এখানে দেখেন, এটা সব হচ্ছে ড্রাগন ফলের চাষের জন্য এভাবে টায়ার দিয়ে রাখা হয়েছে। এই কারুপল্লীর পাশেই এটি শেষ অংশ এই লোকশিল্প জাদুঘরের, স্বাগতম কারুপল্লী। এই গেট ধরে আমরা যাচ্ছি শেষ এই জাদুঘরের শেষ পর্যায়ে। এখানে হচ্ছে জামদানি শাড়ি বিক্রি করা হয় খুব চিপ রেটে। আর জামদানি শাড়ি হচ্ছে পুরাটাই হাতে তৈরি, হাতের ছোঁয়া ছাড়া কোনো ধরনের মেশিনের ছোঁয়া নাই এখানে। সামনের যে অংশটি দেখতেছেন, চতুর্দিকে হচ্ছে এখানে হচ্ছে দোকানপাট রয়েছে জামদানি শাড়ির। পুরাটাই কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়। সেই জামদানি পল্লীতে আমরা আসলাম, কারুপল্লী যেটাকে বলা হচ্ছে। অসম্ভব সুন্দর একটি জায়গা। দেখেন, হাতের তৈরি কারুপল্লী, অর্থাৎ হাতের সব কিছু তৈরি। এখানে কোনো মেশিনের ছোঁয়া ছাড়া সব কিছু পাবেন হাতের তৈরি জিনিসপত্র। এখানে সব দেখেন, সব কিছু হাতের তৈরি। কুশিয়ারা, ধানসিঁড়ি, মধুমতি এগুলো দোকানের নাম। যদিও এখানে অনেকগুলো দোকানপাট বন্ধ রয়েছে, আর এগুলো আসলে এগুলো আর বিক্রি হয়নি নতুন করে, অর্থাৎ দোকানের কোনো মালিকানা নাই। কালের পরিক্রমা আস্তে আস্তে অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি দোকান এখনও খোলা রয়েছে। আর সম্ভবত 20 থেকে 25টি দোকান এখনও খোলা রয়েছে এখানে। আর এখানে সব কিছুই হাতের তৈরি, তৈজসপত্রতে শুরু করে যা কিছু কিনবেন এখানে সব হাতের তৈরি। আমি এখন যে সাইডে যাচ্ছি এদিকে সব হচ্ছে জামদানি শাড়ি, হাতের তৈরি করা জামদানি শাড়ি। আর যেদিক থেকে আসলাম সেদিকে হচ্ছে সব হলো ঘরের যে তৈজসপত্র, যেগুলো ব্যবহার্য জিনিস, সেগুলো হচ্ছে সব হাতের তৈরি। আর এই সাইডটি সব বন্ধ রয়েছে। দেখেন, ওই যে দূরে সব যে দোকানগুলো আছে এগুলো সব হচ্ছে আপনি জামা কিনতে পারেন, বাচ্চাদের শার্ট, প্যান্ট এবং হচ্ছে শাড়ি, সব কিছুই হচ্ছে হাতের তৈরি। হচ্ছে তাঁত শিল্প আর কি। নীলপদ্ম, শাপলা, হিজল। ফিক্সড প্রাইস জামদানি 3 পিস 1550 টাকা। তরুলতা জামদানি ঘর। এটি সেই কারুপল্লী এই অংশটি। এখানে একটা কথা বলে রাখি, এই শাড়িগুলো এখানে 700 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত একটি শাড়ির দাম। ভাবা যায় একটি শাড়ির দাম কিন্তু 1.5 লক্ষ টাকা। তাহলে সেই শাড়িটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে, আর যদিও আসলে দেখাতে পারছি না। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের এই পর্বটি। এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে হচ্ছে আমার এই ভিডিওতে কমেন্টস করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সাবস্ক্রাইব কে বলবে? এটা তুমি বলবা। সাবস্ক্রাইবার ছাড়া তো আসলে কোনো লাভ নেই। আপনার 1000 সাবস্ক্রাইবার না হলে আপনি ইউটিউব মনিটাইজেশন পাবেন না। সো সাবস্ক্রাইবার আগে চাইবেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যতটুকু জানি যে আসলে এখন প্রায় 900 সাবস্ক্রাইবার আছে। ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি সহযোগিতা করলে আমি মনিটাইজেশন পেয়ে যাব এবং দেশ বিদেশের মনিটাইজেশন পেলে কি আমাদের একটা পার্টি দিবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবাইকে পার্টি দেবো এবং হচ্ছে খুব জম্পেশ আমাদের খাওয়া দাওয়া হবে। আর ধানমন্ডিতে বুফে খাবো। এছাড়া হ্যাঁ অবশ্যই দেশ বিদেশের ভিডিও দেখতে চাইলে আমার এই পেজে বা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।